বলবীর বল উন্নত মম শির, শির নেহারে আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মমলালাটে রুদ্র ভগবান চলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী। বলবীর আমি চির উন্নত শির। আমরা আপামর বাঙালি জানি, গোটা ভারতবর্ষ জানে, গোটা বিশ্ববাসী জানেন যে আমাদের পরম শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষকে আমরা কয়েকদিন আগেই হারিয়েছি এবং আমাদের মতো যারা অগণিত বাঙালি কবিকে ভালোবাসতেন, কবিকে সম্মান করতেন, সবাই শোকস্তব্ধ। আমার মনে হলো এখন একটা বার্তা সমাজের কাছে পৌঁছানো দরকার। তার প্রথম কারণটা হলো, আপনারা জানেন যে এই অনুষ্ঠানটার নামটা আমরা দিয়েছি বিদ্রোহী কবি। দেখুন, স্বাধীনতা যুদ্ধের সময় কাজী নজরুল ইসলামের যখন সক্রিয় ছিলেন, যখন উনি লিখছেন, তখন আমরা হয়তো জন্মাইনি, কিন্তু ছোটবেলা থেকে বিদ্রোহী কবি বলে আমরা যাকে চিনতাম, যাকে জানতাম, তিনি কবি কাজী নজরুল ইসলাম। সমাজ যখন বিপদে পড়েছে, সমাজে যখন অন্যায় অবিচার চলেছে, আমরা অনেক কবিকে দেখেছি যারা সমাজ নিয়ে বহু কবিতা তাদের কলমের মাধ্যমে তুলে ধরেছেন এবং যেগুলো সমাজের পক্ষে খুবই কল্যাণকর। তারপর আমরা যখন বড় হলাম বা আরও বড় হলাম, আমরা কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা শুনেছি, তার আগে অন্নদা শঙ্কর রায়ের শুনেছি, আরও বহু মানুষের, সুনীল দা, শক্তিদা, আরও বহু বহু কবি। আমি কবিতার বিদ্রোহের জায়গাটা বলছি। সেইখান থেকে দেখতে গেলে কবি শঙ্খ ঘোষ আমাদের পরম শ্রদ্ধেয়, তিনি আমাদের কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করে গেলেন। কেন বলছি কথাটা? এই জন্যেই, যখন নন্দীগ্রামের ঘটনাটা ঘটে এবং পরবর্তীকালে কামদুনি থেকে আরম্ভ করে পার্কস্ট্রিট কাণ্ড, তারপরে বহু ঘটনা, এবং এসএসসির ছেলেমেয়েরা যখন বা টেটের ছেলেমেয়েরা যখন অনশন করছেন, তাদের পাশে আমরা যেই কবিকে পেয়েছিলাম বা আমাদের সঙ্গেও যেই কবিকে পেয়েছিলাম, তিনি আমাদের প্রিয় কবি শঙ্খ ঘোষ। আজকে উনি নেই, নিশ্চয়ই ওনার লেখা আছে, ওনার শব্দ ভাণ্ডার রয়েছে, ওনার কবিতার ভাণ্ডার আমাদের জন্য রেখে গেছেন। তবুও কোথাও যেন একটা অসহায় মনে হয়, এরকম বিদগ্ধ একজন মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেলেন, পাশাপাশি কেউ নেই। কেন? বর্তমান যারা কবি রয়েছেন, আমি সকলের কথা বলছি না, বারবার বলছি, সকলের কথা বলছি না, বারবার বলছি, বেশ কিছু পরিচিত কবি, যারা মানুষ যাদের কবিতা ভালোবাসেন, আমি নিজেও ভালোবাসি, এবং তাদের পাণ্ডিত্য নিয়ে আমার কোনো দ্বিধা নেই। যখন দেখছি এক পাশে সমাজে অন্যায়ের প্রতিবাদ করছেন মাননীয় কবি শঙ্খ ঘোষ, ঠিক তার পাশাপাশি দেখতে পাচ্ছি কিছু কিছু কবি
তারা কি ধরনের চাটুকারিতা করছেন। কেউ মাননীয় মুখ্যমন্ত্রীর চেয়ার মুছে দিচ্ছেন, দিতে পারেন, আমি তাতে কোনো অপরাধ মনে করি না। কিন্তু সেই কবি মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে তাকে কিন্তু আমরা দেখেছি অন্যভাবে। প্রতিদিন সন্ধ্যাবেলা টেলিভিশনে তিনি কিন্তু ওনার সমালোচনা করতেন, কেননা তৎকালীন যারা ক্ষমতায় ছিলেন অর্থাৎ বামফ্রন্ট সরকার তাদের তাবেদারি করতেন। আরো বেশ কিছু কবি, আবারও বলছি সবাইকে বলছি না, প্রচুর ভালো কবি আছেন এবং তাদের মধ্যে বিদ্রোহ আছে, কিন্তু তারা অতটা পরিচিত নয়। আরো কয়েকজন কবিকে দেখলাম যারা বিভিন্ন সময় কলম ধরেছিলেন বিগত সরকার অর্থাৎ বামফ্রন্ট সরকারের এগেনস্টে। যেই নতুন সরকার আসলো তাদের কাছে কি বলবো, আপনারাই বলুন, বিক্রি হয়ে গেছে। হয়তো নয়, হয়তো বা তাই বিক্রি হয়ে গেলেন। খুব দুঃখের। ওই রকম প্রতিভাশালী কবিরা যদি বিক্রি হয়ে যান, শুধু কবি নয়, শুধু কবি নয় বন্ধুরা, তার মধ্যে সিনেমা জগতের লোকরা আছেন, তার মধ্যে নাট্য জগতের লোকরা আছেন, আরো বহু বহু ক্ষেত্রের, যাদের কণ্ঠ মানুষকে উজ্জীবিত করে সুস্থভাবে বাঁচার জন্য, যাদের কণ্ঠ মানুষকে উজ্জীবিত করে অন্যায়ের এগেনস্টে বিদ্রোহ করার, তারা সামান্য কিছু লোভে, আমি হয়তো সামান্য বলছি, তাদের কাছে অনেক মনে হতে পারে, তারা কিন্তু বিক্রি হয়ে গেলেন। যেটা কবি শঙ্খ গোস্বামী। শঙ্খদা চলে যাওয়ার পরে যতই মন খারাপ হোক, আমরাও ছোটবেলা থেকে ওনার কবিতা পড়ে বড় হয়েছি। আমার এখনো মনে পড়ে, আমরা তখন কলেজে পড়ি, বা কলেজে তখনও পড়িনি, যেহেতু ছোটবেলা থেকে আমারও একটু কবিতা চর্চার সাথে আমি জড়িত। আমার মাস্টার, আমার গুরুদেব কবি কেদার বাদুড়ী ছিলেন, তার সহচর্যে আমরা বাংলার সমস্ত কবির কবিতা শুনতাম রাত্রিবেলা। বাবরের প্রার্থনা থেকে আরম্ভ করে বহু কবিতা, এগুলো ছোটবেলায় আমাদের রোজকার আলোচনার বিষয় ছিল। যে বাংলায় শঙ্খ ঘোষের মতো একজন কবি জন্মান, যে ভাষা বাংলায় কাজী নজরুলের মতো একজন কবি জন্মান, সেই বাংলায় কি করে এই ধরনের মানুষ, যাদেরকে আমরা কবি, শিল্পী, সাহিত্যিক, এবং সাহিত্যিকদের মধ্যেও দেখুন সুনীল গাঙ্গুলির মতো লোক, তিনিও কিন্তু একটা সময় গিয়ে রীতিমতো শক্ত হাতে কলম ধরেছিলেন। এরকম বহু মানুষ। এই ভিডিওটা করার একটাই কারণ, যে আমাদের প্রত্যেকের জানা উচিত, আমরা যাদেরকে শ্রেষ্ঠ কবি বলছি, শ্রেষ্ঠ শিল্পী বলছি, শ্রেষ্ঠ সাহিত্যিক বলছি, সত্যি তারা সমাজের জন্যে কতটা কি ভাবছেন। তারা লেখায় লেখেন ঘটনা, বাস্তবে না বন্ধু। তারা গরিব মানুষের কথা বলেন, লেখায় লেখেন, বাস্তবে না। আজকে সিনেমা শিল্পের বহু মানুষ যারা প্রতিদিন রাজনীতিতে ভোটে দাঁড়াচ্ছেন, জিতবেন, মুখে বলছেন সমাজের জন্য কিছু করতে চাই। সত্যি কি তাই বন্ধুরা? সত্যি কি তাই? তাহলে এতদিন করেননি কেন? এই যারা যারা বলছেন, আমি নাম করে বলে দিতে পারি, আমি নামটা বলছি না, সমাজ যখন ক্রাইসিসে পড়ে বা অতীতে পড়েছে, আমি কাউকে দেখিনি, কাউকে একটি লোককেও দেখিনি যারা রাজনীতির ভোট মঞ্চে আজকে চলে এসছেন। যেমন আমরা মুখ্যমন্ত্রীর ভাইপোকে দেখিনি, তেমন কোনো বাংলা সিনেমার হিরোকেও দেখিনি।
যে তারা সরাসরি চলে আসছেন মানুষের প্রয়োজনে, আসেননি। তাই এই বা অনেক নায়িকা, আপনারা ভাবুন তো, যারা ভোটে দাঁড়িয়েছেন, এক তো তাদের বয়স 22, 23, 24, 25 বেশি হবে না। হ্যাঁ, এখন বলতে পারেন যে তাদের কি ভোটে দাঁড়ানোর অধিকার নেই? নিশ্চয়ই আছে। কিন্তু ভোটে দাঁড়ালেন, আর ভোটের থেকে যদি জিতলেন ভালো কথা, আপনি সাংসদ বা বিধায়ক হলেন, তা না হলে সমাজের কোনো প্রয়োজনে আপনি নেই। এটা মানতে পারছি না বন্ধুরা, মানতে পারছি না বন্ধুরা। আমাদের কোনো বন্ধু কবি, তিনি আসামে গিয়ে সত্যি সত্যি অপদস্থ হলেন, খারাপ লেগেছিল। ওর লেখা খুবই পছন্দ করতাম, কিন্তু যখন দেখলাম তার মতো একজন কবি বিক্রি হয়ে যাচ্ছেন, কেননা শাসক দল তাকে শেল্টার দিচ্ছেন, খুব দুঃখের। তাই বন্ধুরা, বারবার বলছি, বিদ্রোহী কবি, বিদ্রোহী শিল্পী বা বিভিন্ন জগতের যারা বিদ্রোহী সত্যিকারের, তারা এই ধরনের কম্প্রোমাইজ করেন না। তারা ব্যক্তি স্বার্থে সমাজের স্বার্থকে ভুলে যান না, এটা মাথায় রাখবেন। আপনাদের মনে আছে অম্লান দত্তর কথা, যিনি 87 বছর বয়সে নন্দীগ্রামের পরে ধর্মতলায় অনশন মঞ্চে বসেছিলেন? আপনাদের মনে আছে তরুণ সান্যালের কথা? অনেকেই জানেন না বা বিস্মৃত। আপনাদের মনে আছে সুনন্দ সান্যালের কথা? আমার কিন্তু মনে আছে। আজকে তাই বলা উচিত, আপনাদেরকে জানানো উচিত এবং মনে করে দেওয়া উচিত। সুনন্দদার মতো একজন মানুষ, বিদগ্ধ একজন মানুষ, তিনিও কিন্তু যখন কামদুনি ঘটে, যখন পার্কস্ট্রিট ঘটে, প্রকাশ্যে বিদ্রোহ করেছিলেন। আর আমাদের যারা নাট্যকার, প্রথিতযশা, বিশেষ করে গায়ক, শিল্পী, তারা কিন্তু বলেছিলেন যে ভদ্রমহিলার দোষ। ঈশ্বর, আমি জানি না যে এটা বাংলার কোনটা সত্যি, কাকে মেধা বলে, কাকে বুদ্ধিজীবী বলে আমি জানি না। আমি নিজেকে বুদ্ধিজীবী কোনোদিনও বলি না। আমি একজন চিত্রশিল্পী বন্ধুরা, এবং সেটা আমি মন থেকে করি। আমি বিশ্বাস করি মানুষের জন্য ছবি আঁকছি, মানুষের কথাটা সোজা সাপটা বলবো। কোন রাজনৈতিক দলের পক্ষে গেল বা বিপক্ষে গেল এটা আমি ভাবি না। আমি কখনোই বিশ্বাস করি না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একজন দারুণ কবি। আমি কখনোই বিশ্বাস করি না উনি একজন দারুণ চিত্রশিল্পী। তার কারণটা হলো উনি বেসিকটাই জানেন না। অন্য কিছু জানেন কিনা আমার জানা নেই, কিন্তু জানেন না। কিন্তু যারা জানেন, আমি ওনাকে অতটা দোষ দিচ্ছি না, কিন্তু যারা জানেন তারা কিন্তু ওনাকে খোসামত করছেন, বাহবা দিচ্ছেন, ইন্সপায়ার করছেন, অ্যাজ ইফ বাংলা সাহিত্যে বোধহয় রবীন্দ্রনাথের পরে উনিই কবি। আবারও বলছি বন্ধুরা, এই ভিডিওটা কেন করছি? এই ভিডিওটা এই জন্যই করছি, প্রতিদিন প্রতি কথাতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে ওনার পক্ষে থাকা আমি বলছি। আমি এটাও বিশ্বাস করতে কষ্ট হয় বুদ্ধিজীবী কি করে কোনো পক্ষের হয়। আমরা এটা বামফ্রন্ট আমলেও দেখেছি, এটাও সত্যি কথা, যে নন্দীগ্রামের যখন আমরা আন্দোলন করছি, আমরা মিছিল করছি, বামফ্রন্টের সমর্থনকারী বুদ্ধিজীবীরা কিন্তু তখন আলাদা মিছিল করলেন। আমি বুঝি না, সন্ধেবেলা যদি পূর্ণিমার চাঁদ ওঠে, সেটা তৃণমূলের দলের বুদ্ধিজীবীরা এক বলছেন আর বামফ্রন্টের বুদ্ধিজীবীরা এক বলছেন, কি করে হয়? অন্যায় সবসময় অন্যায় বন্ধু। এই সহজ সরল কথাটা যে বুদ্ধিজীবীরা বোঝেন না,
তাদের অন্ততপক্ষে এগুলো করার অধিকার আছে বলে আমার মনে হয় না। মানুষ যখন প্রশ্ন করে সমীরদা বুদ্ধিজীবী কারা, আমি বলি যারা এগুলো জাহির করেন না, অথচ নিজের মন দিয়ে বোঝার চেষ্টা করেন যে বর্তমান সমাজটা কিরকম চলছে, আমাদের উপরে কি অত্যাচার হচ্ছে। যারা বিশ্বাস করেন, আমি সেদিন একটা ইলেকশন ক্যাম্পেনে দেখছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, আমি আসানসোলে না কোথাও একটা, আমি কন্যাশ্রী দিয়েছি, আমি এই দিয়েছি, আমি প্রথম কথা উনি দেওয়ার কে? সেকেন্ড প্রশ্ন, উনি একটিবারও বলেননি, একবার খালি বলেছেন আমি 2 কোটি লোকের চাকরি দিয়েছি। এত বড় মিথ্যে কথাটা কি করে বলেন? আমি আমার ভিডিওটা যারা দেখবেন, আপনারা দেখবেন তো আপনাদের পাশাপাশি গ্রামে গঞ্জে যারাই দেখবেন ভিডিওটা, সেই গ্রামে বা সেই পাড়াতে কজন চাকরি পেয়েছে যেটা রাজ্য সরকার দিয়েছে? উনি যেটা দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যেটা দিয়েছেন, সেটা হলো মানুষকে উপঢৌকন দিয়েছেন। অর্থাৎ আপনি বলছেন আপনার তো চিন্তা নেই, আপনি বাড়িতে বসে এত টাকা পাবেন, বাড়ির মহিলারা এত টাকা পাবেন, আপনার কন্যাশ্রীতে এত টাকা পাবেন, আচ্ছা জমির জন্য আমি এত টাকা দিয়ে দেবো, পার একরে 10,000 টাকা না কত টাকা বললেন, তাহলে মানুষ কাজ করবে কেন? আর আপনারই বা এত চিন্তা কিসের? ভোটে জেতার জন্য আপনার এত চিন্তা কিসের? আপনি যদি এত কিছুই দিয়ে থাকেন, আপনি বললেন 2 টাকা করে বিনা পয়সায় চাল পাচ্ছেন, আপনার যারা দর্শক বা শ্রোতা তারা হাতে হ্যাঁ পাচ্ছি, আপনারা এইটাও পেয়েছেন, হ্যাঁ পাচ্ছি। আপনি বললেন দুয়ারে ডাক্তার, দুয়ারে সরকার তো পরে এসছে, প্রথম কোভিডের পরে আপনি বললেন দুয়ারে ডাক্তার। একজন ভদ্রলোক দেখান তো আপনি পশ্চিমবাংলায় কোভিড হওয়ার পরে দুয়ারে ডাক্তার গেছিল। আপনি বলেছিলেন কোভিড হওয়ার পরে যে কর্পোরেশন থেকে দুয়ারে সরকার খাবার পৌঁছে দেবে, একজন দেখান। আপনি বলছেন আপনি হাজার হাজার বেড তৈরি করেছেন, আপনি নিজে আপনার নিজের নাম না বলে আপনি স্বাস্থ্যকেন্দ্রে আপনি ফোন করুন, ফোন করে আপনি বলুন আপনার একজন কোভিড পেশেন্ট আছে, আমাদের সামনে করুন, আপনি দেখুন কি উত্তর আসে। আপনি কাউকে না বলে আপনি নিজের বিশ্বস্ত লোককে পাঠান হসপিটালগুলোতে, যেখানে আপনি বলছেন কোভিড পেশেন্টদের ট্রিটমেন্ট করা হয়, দেখুন 24 ঘন্টায় ডাক্তার আসে কিনা। আপনি বলছেন সেন্ট্রাল গভর্নমেন্ট অক্সিজেন দেয় না, আপনি কটা অক্সিজেন, আপনি 1 বছর টাইম পেয়েছেন। আপনি একদিকে ক্লাবগুলোকে, আপনি বিভিন্ন সংস্থাকে, হ্যাঁ সে পণ্ডিত থেকে আরম্ভ করে আরও বিভিন্ন লোককে, দুর্গাপুজো কমিটিকে কোটি কোটি টাকা দিয়েছেন, 100-200 কোটি নয়, 100 কোটি টাকা দিয়েছেন। আপনি বলুন যে আপনি একটা অক্সিজেন প্ল্যান্ট করেছেন, একটা। আপনি কি জানতেন না যে কোভিড পরিস্থিতি আরো খারাপ হতে পারে? আপনি জানতেন। আপনি বারবার বলেছেন কোভিড পরিস্থিতিতে যে সমস্ত প্রাইভেট হসপিটাল অন্যায় করবে, অতিরিক্ত টাকা নেবে, আপনি তাদের লাইসেন্স ক্যান্সেল করবেন। একজনকে করেছেন, ক্ষমতা নেই। মিথ্যে কথা বলবেন না, মিথ্যে প্রতিশ্রুতি মানুষকে দেবেন না। আপনি ভাবছেন আপনারটা সবাই বিশ্বাস করে, নো, আপনার তাবেদার লোকরা বিশ্বাস করে, আর আপনার তাবেদার যে সমস্ত বুদ্ধিজীবী তারা বিশ্বাস করেন। তারাও হয়তো বিশ্বাস করেন না, পেছনে গিয়ে হাসেন। তাই আমার বন্ধু যারা বুদ্ধিজীবী, আবারও বলছি, তাদের যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, তাদের কবিতাকে আমি শ্রদ্ধা করি, তাদের শিল্প, তারা যে শিল্পেরই হোক আমি শ্রদ্ধা করি, সিনেমা শিল্পের। আরে আমরা তো সিনেমা শিল্পের এতগুলো মানুষ, আমি সাধারণ মানুষের কাছে জানতে চাই বা আপনাদের জানাতে চাই, আপনারা দেখেছেন কোনো সিনেমার শিল্পী বা পরিচালক তারা সত্যি সত্যি সমাজের ক্রাইসিসের সময় 2-1 বাদে, অতি অবশ্যই আমি কৌশিক, পরমব্রত এদের কথা বাদ দিচ্ছি, 2-1 বাদে আর কাউকে রাস্তায় দেখেননি। আগামী দিনেও দেখবেন না, আগামী দিনেও দেখবেন না। আমরা আমাদের আরও একজন পরম শ্রদ্ধ সত্যজিৎ রায়ের মতো একজন ব্যক্তিত্বকে আমরা কিন্তু দেখেছি,
তিনি সমাজকে নিয়ে কতটা ভাবেন। এবং উনি লিখছেন এবং ওনার গান, আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। সত্যি তো তাই। উনি বলছেন যারা ভালো মানুষ তারা ভাঙা ঘরে থাকছে, যারা অসৎ তারা সিংহাসনে চড়ছে। আর সেই সিংহাসনে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আছেন, আপনার সহচররা আছেন এবং সমাজের এই বিশিষ্ট মানুষগুলো আছেন সিংহাসনে। ভালো থাকুন এবং মনে রাখবেন মাননীয় সত্যজিৎ রায়ের কথাতেই দড়ি ধরে কিন্তু টান পড়ার দিন চলে এসছে। ভালো থাকবেন বন্ধুরা, এবং ভালো থাকবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং যারা এই প্রোগ্রামটা দেখছেন। যদি মনে হয় আমার কথাগুলো সঠিক, বন্ধুদেরকে শেয়ার করুন, ওদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলুন যাতে আমার কথাগুলো তাদের কাছে পৌঁছয়। খুব ভালো থাকুন।